শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। আশা করছি আপনারা আপনাদের স্ক্রিনের সামনে আছেন। এবার আমি শুরু করব একটা জেনারেল ডিসকাশন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনারা সাইটে আপনারা খবর পেয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তার 150তম বার্ষিকী মানে 150 বার্ষিকী পালন শুরু করেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বাংলায় ভারত সভা, এর যে মেন বিল্ডিংটা আছে বউবাজারের মোড়ে, ওই কালীবাড়ির কালীবাড়ির উল্টো দিকে কর্নার ইম্পর্টেন্ট জায়গাতে, এটা ঐতিহাসিক স্থান। এটাই ছিল ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় একটা পলিটিক্যাল বডি, সোশিও পলিটিক্যাল বডি। হ্যাঁ, এই বিল্ডিং হওয়ার আগে এর মিটিংগুলো কলকাতা শহরের কয়েক জায়গাতে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছোট বড় মিটিং করে কনসলিডেট করে আলটিমেটলি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছিল। এবং এর সমস্ত ক্যারেক্টারসাইজ হচ্ছে ভারতীয়। এম আই অডিবল? ভারতীয়। এই জায়গাটাই এই যে ভারতীয় হলো, সমস্ত ক্যারেক্টার্স এই বডি তৈরি, এই পলিটিক্যাল বডি তৈরিতে, হ্যাঁ, স্লো কানেকশন, এইটাই ছিল ব্রিটিশের কাছে দুশ্চিন্তার কারণ। একটা অল ইন্ডিয়া পলিটিক্যাল বডি তৈরি হলো, তাতে ব্রিটিশের কোনো কন্ট্রোল নেই, শুভেন্দু সেনগুপ্ত, কন্ট্রোল নেই, এটা ব্রিটিশের দুশ্চিন্তার কারণ। তার আগে এই অ্যাসোসিয়েশন, এটাই ছিল ভারতবর্ষের প্রথম অল ইন্ডিয়া পলিটিক্যাল বডি, সোশিও পলিটিক্যাল বডি। হ্যাঁ, সব থেকে যার নাম শোনা যায় স্রষ্টা হিসেবে এই অ্যাসোসিয়েশনের, তার নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি পরবর্তীকালে বিখ্যাত হলেন অ্যাজ সারেন্ডার নট ব্যানার্জি, বঙ্গ বিভাজন বিরোধী সংগ্রামের প্রেক্ষাপটে সারেন্ডার নট ব্যানার্জি। এই ইতিহাসটা এবং কীভাবে ধ্বংস হলো, এটা দিয়ে শুরু করব আজ ইতিহাসটা। কারণ প্রফেসর আর.সি. মজুমদার এই ইতিহাসটা স্টেপ বাই স্টেপ লিখে রেখে গেছেন, কীভাবে এই সংগঠন তৈরি হলো। হ্যাঁ, কিছু দেশপ্রেমিক ভারতীয়ের প্রচেষ্টায়, 50 বছরের প্রচেষ্টায় আস্তে আস্তে 1983-তে এই অল ইন্ডিয়া পলিটিক্যাল বডি তৈরি হয়েছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আমি একটু তার বিবর্তনটা একদম প্রফেসর আর.সি. মজুমদার, রেনেসেন্ট ইন্ডিয়া, 19th সেঞ্চুরি বাই ডক্টর আর.সি. মজুমদার, এই ভলিউম থেকে আমি একটু কতগুলো হেডলাইন্সগুলো পড়ে যাচ্ছি। হ্যাঁ, ইন এপ্রিল 1843, the educated middle classes founded Bengal British India Society. তারপর তৈরি হলো ইন অক্টোবর 29, 1851, দ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই কলকাতা শহরে। তারপরে আস্তে আস্তে এইগুলো বিভিন্ন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন শিক্ষিত মানুষ, দেশপ্রেমিক মানুষরা বিভিন্ন রকমভাবে সংগঠন তৈরির চিন্তা করছে, কনগ্লোবারেশনস হচ্ছে, ডেলিবারেশনস হচ্ছে, ডিসকাশন হচ্ছে। তারপর তৈরি হলো আস্তে আস্তে এইভাবে। এবং
এই যে সংগঠনগুলো তৈরি হচ্ছে এবং যে প্রচেষ্টাগুলো, এডুকেটেড ক্লাস এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা জমিদার, যারা প্রিন্সলি স্টেটসের যারা প্রিন্সেস, এদের চেষ্টায় চেষ্টায় এবং তারপর একটা আইডিয়া এলো, একটা অল ইন্ডিয়া বডি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বাই ডিস্টিংগুইশড বেঙ্গলিজ লাইক পিয়ারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, এরা সব চেষ্টা, দ্বারকানাথ ঠাকুর, এদের হাতে। তারপরে আস্তে 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 একটা আস্তে আস্তে এই চেষ্টাগুলো কালপিনেট করলো, হ্যাঁ, ইন দ্য ইয়ার 1875 এটা ইন্ডিয়ান লীগ তৈরি হলো। তারপর বাই ইন্ডিয়ানস অ্যাসোসিয়েশন, যেটা ইনগরেট করলো জুলাই 26-এ 1876-এ। এখানে সুরেন্দ্র ব্যানার্জিও অ্যাটেন্ড করেছেন। তারপর আস্তে আস্তে এই বডিগুলো ইভলভ করছে, দিজ আর অল এভলিউশনস। তারপর আস্তে আস্তে একদম দেখছি এটা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ইন দ্য ইয়ার 1877। তারপর সেটা রূপ নিচ্ছে একটা ইন ক্যালকাটা, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, যেখানে ইজ হোল্ডিং অ্যান ইন্টারন্যাশনাল এক্সিবিশন ইন ক্যালকাটা ইন 83। এই যে ফেস্টিভ্যালটা, ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন ইন্ডাস্ট্রি, ব্রিটিশ ইন্ডিয়া, ক্যালকাটা তার ক্যাপিটাল, তার সেই সুযোগটা গ্রহণ করলো এই জাতীয়তাবাদীরা। তখন সেই সুযোগে 83-তে ওরা যে বডি তৈরি করলো তার নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এ ন্যাশনাল কনফারেন্স হলো ওই সময়, এবং ওখানে এই কনফারেন্সে ডেলিগেটস অ্যাটেন্ডিং কনফারেন্স নাম্বার মোর দ্যান 100 অ্যান্ড ইনক্লুডেড মারাঠিজ, পাঞ্জাবিজ, মাদ্রাসিজ অ্যান্ড হিন্দুস্তানিজ, বিহারিজ অ্যান্ড ওড়িয়া, both Hindus and Muslims. The places they represented outside Bengal was as follows: Bombay, Madras, Lahore, Allahabad, Delhi, Kotak, Jabbalpur, Nagpur, Ahmedabad, Bankipur, Muzaffarpur, Darbhanga, Deoghar, Bhagalpur, Meerut, Tezpur, Hoshiarpur, etc. দি ন্যাশনাল হিমেন একটা হয়েছিল দেখছি, এবং এবার এইখানেই এটাই হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রথম অল ইন্ডিয়া কনফারেন্স। সেকেন্ড সেশনটা প্ল্যান করা হলো কলকাতাতেই হবে ইন দ্য ইয়ার 85 অন 25th, 26th, 27th ডিসেম্বর। সবাই ব্যস্ত হয়েছে ওই সময়টা যে ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত প্রান্ত থেকে ভারতীয়রা আসবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং সেকেন্ড কনফারেন্সটাকে সাকসেসফুল করার জন্য সবাই ব্যস্ত, ইনক্লুডিং সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার অনুগামীরা সবাই ব্যস্ত। এই সময় হঠাৎ একটা খবর এলো বোম্বে থেকে, তাকে খবর দিয়েছে ওখানকার উৎসাহী ব্যক্তিরা, যারা ইনক্লুডিং এ পার্সন বেঙ্গলি উমেশ বন্দ্যোপাধ্যায়, যে তুমি চলে এসো বোম্বেতে, এখানে একটা পলিটিক্যাল কনফারেন্স হবে। বোঝা গেল? এবার সেই 85-এ যখন কলকাতায় চলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেকেন্ড অল ইন্ডিয়া কনফারেন্স, সে সময় খবরটা এলো। তখন এখানকার কর্তা ব্যক্তিরা বলল, এরম করে বললে কি করে যাবো, আমরা এখানে একটা প্রোগ্রাম করছি, আমাদের তো আগে তোমরা জানাওনি। প্রশ্ন হচ্ছে, উমেশ ব্যানার্জি তো কলকাতারই লোক, এবং একসময় সুরেন বাড়ুজ্যের যখন এগেনস্টে যখন ব্রিটিশ একটা কেস করেছিল, সেই কেসের সুরেন বাড়ুজ্যের হয়ে তিনি ওকালতি করেছেন এবং সুরেন বাড়ুজ্যকে সেভ করেছিলেন, তারা একে অপরের পরিচিত। তা সত্ত্বেও এই কথাটা কেন উমেশ বন্দ্যোপাধ্যায় তাকে আগে বলেননি, বা আগে থেকে কাউকে, কলকাতার কাউকে, বা এই কনফারেন্সে এই পলিটিক্যাল বডি তৈরি হচ্ছে
বা হয়ে গেছে অলরেডি 83-তে, অনেকেরই জানা, তাহলে জানানো হয়নি কেন? তাহলে একটা কিছু লুকোনো হচ্ছে। ওখানে কি ঘটলো? 85-এর ডিসেম্বরে উমেশ ব্যানার্জিকে সামনে রেখে রবার্ট হিউম একটা পার্টির জন্ম দিলেন যার নাম কংগ্রেস। এবার এই কংগ্রেসের জন্ম হওয়ার মূল কারণটা কি? কারণ রবার্ট হিউম কেন? কারণ রবার্ট হিউম হচ্ছে এক রিটায়ার্ড সিভিলিয়ান, লয়াল টু ব্রিটিশ ভাইসরয়। আমি আসছি পরপর ডকুমেন্টসগুলোতে। হ্যাঁ, উমেশ ব্যানার্জি, এই যে হ্যাঁ, উমেশ ব্যানার্জিকে জানতেন না কোনো কিছু, তিনিও কিছু চেপে রেখেছিলেন। আর রবার্ট হিউম সামনে এগিয়ে গেছেন কংগ্রেস তৈরি করতে, তিনিই সমস্ত কিছু মেকানিজম তৈরি করেছেন। এবং তিনি এক জায়গায় উমেশ ব্যানার্জি বলছেন যে এই যে রবার্ট হিউম সামনে এগিয়ে এসছে, এটা সম্পূর্ণরূপে, এটা তখনকার যিনি গভর্নর জেনারেল লর্ড ডাফরিন, তার নির্দেশেই লর্ড ডাফরিনের সঙ্গে রবার্ট হিউমের একটা গোপন বোঝাপড়া ছিল যে এই যে কংগ্রেসকে জন্ম দেওয়া হচ্ছে লর্ড ডাফরিনের পরিকল্পনা মাফিক, এই কথাটা যেমন না ভারতীয়রা জানতে পারে, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রবার্ট হিউম কংগ্রেসের তৈরি করলেন। সামনে শুধু একজন ভারতীয়, একজন বাঙালি, ব্যারিস্টার উমেশ ব্যানার্জি হলো। এবার এই কংগ্রেস তৈরির চাপটা কেন এসছিল তার কারণ একটা লাইন পড়েছি, এ মেমোরেন্ডাম প্রেজেন্টেড অ্যামং দি পেপার্স of Hume clearly lays down the reasons that induced him to conceive the idea of the Congress. He was shown 7 large volumes containing a vast number of communications from 30,000 different reporters from these different parts of India. They proved beyond doubt that men of the lowest classes all over the country were determined to do something, and that something meant violence. ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়া বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রিপোর্টস এসেছে। সেই রিপোর্টসের মূল কথা হচ্ছে একদম লোয়ার মোস্ট পিপল ইন ইন্ডিয়া আর ভেরি মাচ অ্যাংরি এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো সময় ভায়োলেন্স হতে পারে। সেই ভায়োলেন্সকে চ্যানেলাইজ করার জন্য একদম লর্ড ডাফরিনের নির্দেশ মতো কংগ্রেসের জন্ম দিলেন রবার্ট হিউম। এই হচ্ছে চক্রান্ত। তারপরে কি ঘটনা ঘটল? লর্ড ডাফরিন হ্যাজ মেড ইট এ কন্ডিশন উইথ মিস্টার হিউম দ্যাট হিজ নেম শুড নট বি ডাইভালজড সো লং অ্যাজ হি রিমেইনড ইন দিস কান্ট্রি। হ্যাঁ, এগুলো উমেশ ব্যানার্জির রাইটিংস থেকে কোট করা হচ্ছে। কোট করছেন কে? ডক্টর আর.সি. মজুমদার। এবার আসছি আমি, এবার কিভাবে দেখুন, যে মুহূর্তে কংগ্রেস তৈরি হয়ে গেল আন্ডার ডাইরেক্ট ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ ভাইসরয় গভর্নর জেনারেল, এবার দি অ্যাক্টিভ মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গট অ্যাফ্রেড। এই জায়গাটা এরা কেউ স্বীকার করবে না, কেউ স্বীকার করবে না। এই যে সুরেন বানুজ্জি এবং তার যে অনুগামীরা, এটা কেউ স্বীকার করবে না। দে গট অ্যাফ্রেড, কারণ ব্রিটিশ চাইছে না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থাকুক। ব্রিটিশের ভয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থাকলে দিস অল ইন্ডিয়া পার্টি ইজ মেড বাই দ্য ইন্ডিয়ান্স, ভারতীয় মাটি থেকে উঠে আসা একটা পার্টি, এটা যে কোনো সময় ব্রিটিশের রাজের অস্তিত্বের সংকটে ফেলে দেবে, একে ধ্বংস করতে হবে। উল্টে এমন একটা পার্টি তৈরি করতে হবে সেটা নিজেদের কন্ট্রোলে থাকবে, নিজেদের নির্দেশে চলবে। একদম কংগ্রেসের জন্য তাই হলো 1885 ডিসেম্বরে। এবং আস্তে আস্তে আমরা দেখছি অল দি অ্যাক্টিভ মেম্বার্স, ফাউন্ডার্স অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মুভ টুয়ার্ডস দ্য কংগ্রেস, দে ওয়েন্ট ইন টু কংগ্রেস। এই কথাটা ওরা কেউ কোথাও তাদের ইভিন সুরেন বানুজ্জি তার বিখ্যাত যে বই, হ্যাঁ, নেশন ইন মেকিং, তাতে কথাও লিখে যাননি যে হোয়াই নিজে হাতে একটা দল তৈরি করে
এটা ত্যাগ করে ব্রিটিশের তৈরি একটা পার্টিতে তিনি জয়েন করতে গেলেন কেন? হি ওয়াজ মেড পসিবল দ্য সেকেন্ড অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ কংগ্রেস। কেন গেলেন? কিসের ভয়ে, কিসের লোভে? এই কথা কেউ স্বীকার করে না। এই জায়গাটাই প্রফেসর আর সি মজুমদার লিখেছেন, এটা আমার কাছে বিস্ময়ের। কীভাবে যারা নিজের হাতে একটা তৈরি করলেন অ্যাসোসিয়েশন, তারা কীভাবে এটা ত্যাগ করে চলে গেল কংগ্রেসে। আর এই অ্যাসোসিয়েশন পড়ে থাকলো অ্যাজ জাস্ট এ সোশ্যাল বডি। আমি বোঝাতে পারলাম কীভাবে ইন্ডাস্ট্রিকে খতম করে, কারণ এটা সত্যি কথা যে রাজাকে খেপিয়ে, দেশের শাসককে খেপিয়ে একটা দল তৈরি করা, দলকে বাঁচিয়ে রাখা, এটা চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়। আমি এটা বোঝাতে পারলাম কি জিনিস হলো। এবার তারপরে আসছি আমি, এরপরে দেখুন কংগ্রেস তো চলছে, কংগ্রেস বরাবরই, কংগ্রেসের মধ্যে পরবর্তীকালে কিছু মানুষ প্রবেশ করেছে জাতীয়তাবাদী, তারা যেমন লাল বাল পালেরা, দেশবন্ধু, সুভাষচন্দ্র, মদন মোহন মালব্য, তারা চেষ্টা করেছে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করার থেকে এই যে প্ল্যাটফর্মটা এটাকেই ব্যবহার করা। তারা কিন্তু কখনোই কংগ্রেসের যে মূল কর্মধারার কন্ট্রোল নিতে পারেননি, কখনো পারেননি। যখনই কেউ বেশি এগিয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা তাকে খুন করা হয়েছে, একদম সরিয়ে দেওয়া হয়েছে। এবং পেছন থেকে গান্ধী নেহরুর মতো কিছু এজেন্টকে বসিয়ে দেওয়া হয়েছে, যে গান্ধী 4 আনা পয়সারও কংগ্রেস মেম্বার না হয়েও তিনি কংগ্রেসের ডিক্টেটর ছিলেন। নট ইভিন বিইং এ মেম্বার, 4 আনা পয়সার মেম্বার অফ দি কংগ্রেস পার্টি, হি ওয়াজ দ্য আনক্রাউন্ড ডিক্টেটর অফ দি কংগ্রেস। কেন ইমাজিন যে একটা মানুষ যে পার্টির মেম্বার নয়, অর্ডিনারি মেম্বার নয়, সেই পার্টির ডিক্টেটর। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়েছিল কারণ পেছনে ব্রিটিশ ছিল, ব্রিটিশ সব কিছু কলকাঠি নাড়ত। হ্যালো, এবার আসছি আমি আরেকটা জায়গাতে, স্বরাজ্য দল কেন তৈরি হয়েছিল, কীভাবে আবার ডিসঅ্যাপিয়ার করে গেল। এবার একটা জিনিস বলে রাখি, আরেকটা জিনিস, এর মাঝে আরেকটা পার্টি তৈরি হয়েছে, তার নাম মুসলিম লীগ। ব্রিটিশ দেখলো ভারতবর্ষকে রুল করতে হবে দুটোভাবে, একটা হচ্ছে তোমার লোভ দেখিয়ে সব বশ করে পয়সা দিয়ে, আর একটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, দেশকে ভাগ করো। সব থেকে সহজ হচ্ছে হিন্দু মুসলিম ভাগ করো। হ্যাঁ, কারণ কংগ্রেসের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে, এবার মুসলিমদের জন্য একটা অন্য পার্টি তৈরি করো, ইসলামকে ব্যবহার করো, পলিটিক্যালি ব্যবহার করো। ইসলামের মনের মধ্যে, মুসলিমদের মনের মধ্যে একটা চিন্তা তৈরি করে দাও, এটা তোমার দেশ নয়, এটা তোমার দেশ নয়। তুমি কখনো হিন্দু প্রাধান্যের দেশে বা হিন্দু প্রাধান্যের দলের কাছ থেকে ভালো কিছু পাবে না, এই জিনিসটা ঢুকিয়ে দাও। মুসলিম লীগ তৈরি হলো একদম। এবং এই দল তৈরি করার পেছনে আরেকটা আরও বড় কারণ ছিল ফেলিওর অফ দি ব্রিটিশ টু কন্টিনিউ পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গলটা আন্ডার ন্যাশনালিস্ট মুভমেন্ট, তাকে আন্ডান করতে হয়, তাকে এই পার্টিশন রুলটাকে, পার্টিশনের যে এটা অর্ডারটাকে উইথড্র করতে হয়েছিল 1911 সালে। এবং তার আগেই সে শিখেছিল যে তার এই যে সে ফেল করলো, তার বড় কারণ ব্রিটিশকে সাপোর্ট করার মতো কোনো অল ইন্ডিয়া পার্টি ছিল না। এমন একটা সংগঠন তৈরি করতে হবে যে ব্রিটিশকে তার বিভিন্ন মিসচিবাস কাজে সাপোর্ট করবে, এমন একটা পার্টি। যদি সে আগে থেকে একটা ইসলামিক পার্টি তৈরি করে রাখতো, তাহলে পার্টিশনের পক্ষে সে আন্দোলন করতো, তাহলে ব্রিটিশের সুবিধে হতো। তাই যখনই দেখছে তার পার্টিশন অফ বেঙ্গল মেকানিজম ফেল করছে, তারই 1 বছরের মধ্যে ঢাকার শাহবাগে সে ব্রিটিশ গভর্নর অফ বেঙ্গল নিজের টাকায়, উইথ সাম মানি ফ্রম দ্য ঢাকার যিনি নবাব ছিলেন তার সাহায্যে ঢাকায় মুসলিম লীগ তৈরি হলো। মনে আছে? এটাও ব্রিটিশের তৈরি। তারপরে আসছি আমি স্বরাজ্য পার্টি। স্বরাজ্য পার্টি মনে রাখবেন, স্বরাজ্য পার্টি এই যে
লোককে খাওয়ানো হয় গল্পটা, এই কঙ্গু আর মার্কু ডিস্টোরিয়ান্সরা লিখে রাখে নাকি গান্ধীজির খিলাফত আন্দোলনকে দেশবন্ধু সমর্থন করেছিলেন। অ্যাবসলিউটলি রং। দেশবন্ধুর কখনোই খিলাফত আন্দোলনের সাপোর্টার ছিলেন না। হি ওয়াজ এগেনস্ট দ্য রেজলিউশন অফ খিলাফত। আমি এ নিয়ে ডিসকাস করেছি আমার বইয়ে, বিচিত্রাতে ডিসকাস করেছি আমি। খিলাফত এবং গান্ধী, প্রায় 19 পাতার একটা আর্টিকেলে, খিলাফত এবং গান্ধী, খিলাফত এবং এই আন্দোলনটা, এটা হচ্ছে খিলাফত আন্দোলন, দেশবন্ধু ও গান্ধী, প্রায় 17 পাতার একটা আর্টিকেল আছে। এখানে দেখুন আমি দেখিয়েছি পরিষ্কার যে গান্ধীজির খিলাফত মুভমেন্টে রেজলিউশনে দেশবন্ধু সাপোর্টার ছিলেন না। হি ওয়াজ এগেনস্ট ইট। আমি বহুবার বলেছি, লিখেওছি উইথ ডকুমেন্টস, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লাল বাল পালের অল সাপোর্টার্স, মদন মোহন মালব্য, অ্যানি বেসেন্ট, ইভিন জিন্না was against the resolution of Khilafat movement by Gandhi in 1920 Calcutta Congress. এইবার দেখুন তারপরের গান্ধীর সঙ্গে তার মনোমালিন্য শুরু হলো, কারণ দেশবন্ধু একটা জিনিস দেখলেন যে শুধু মুভমেন্টটা পাবলিক প্লেনে, রাস্তায়, শহরে গ্রামের রাস্তায় তৈরি করলে হবে না। দি মুভমেন্ট শুড বি ফ্রম ডিফারেন্ট প্লেনস। একটা হচ্ছে পাবলিক প্লেন, জনগণ আন্দোলন করবে এগেনস্ট ব্রিটিশ। আর এটা হচ্ছে যে বিভিন্ন লিগেল বডিজে, কোর্টে বিভিন্ন ল এনাক্টমেন্ট তার এগেনস্টে, ইভিন স্টেট অ্যাসেম্বলি অ্যান্ড সেন্ট্রাল অ্যাসেম্বলিতে, যেখানে ব্রিটিশ ল পাস করে, যেখানে ল ফ্রেম করে। ইন দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলি দে আর ফ্রেমিং লজ। ইফ দ্যাট ইজ অপোজড অ্যাট দি রুট অফ প্রোডাকশন, তাহলে আমাদের জয় হবে। আর স্টেট লেভেলে যদি ল কিছু পাস করে, সেখানে স্টেট লেভেলে। এই উদ্দেশ্যে উনি স্বরাজ্য দল তৈরি করেন। কারণ গান্ধী কখনোই চাননি যে এই অ্যাসেম্বলিতে এন্ট্রি নিয়ে আন্দোলনটা হোক। এটা গান্ধী কখনোই চাননি। গান্ধী কেন চাননি বুঝতেই পারছেন, কারণ কোনো স্পেসিফিক ওয়ার, কারণ গান্ধীর সমস্ত ওয়ার অত্যন্ত ভেগ, এবং গান্ধী কখনোই চায়নি এমন কিছু আন্দোলন করতে যাতে ব্রিটিশ বিপদে পড়ে। গান্ধী দেখলেন যে দেশবন্ধুর এই যে প্ল্যানটা, যে ফাইট ফ্রম ইনসাইড অলসো, একটা আউটসাইড ইন দ্য স্ট্রিটস, একটা ফ্রম ইনসাইড ফ্রম অ্যাসেম্বলিজ, স্টেট অ্যাসেম্বলিজ অ্যান্ড সেন্ট্রাল অ্যাসেম্বলিজ, সেইখানে টু ফাইট দ্য ব্রিটিশ হোয়েন দে আর ফর্মিং লজ টু রুল আওয়ার কান্ট্রি। আমাদের মানুষের ইন্টারেস্টের এগেনস্টে যে ল যাবে তাকে আমি অপোজ করব। এই জন্যই স্বরাজ্য দল তৈরি করলেন। গান্ধী ওয়াজ এগেনস্ট স্বরাজ্য দল ফরমেশন। এবং সেন্টারেও দেশবন্ধু এবং স্বরাজ্য দল ওয়াজ সাকসেসফুল ইন ইলেকশনস অলসো, অ্যান্ড দে আর অপোজিং দ্য ফরমেশনাল লজ ইন দ্য স্টেট অ্যাসেম্বলি অলসো অ্যাট দি সেন্টার। কারণ সেখানে দেশবন্ধু স্বরাজ্য দল এবং জিন্নার নেতৃত্বে বিভিন্ন যে ইন্ডিপেন্ডেন্ট যে রিপ্রেজেন্টেটিভ ছিল, এই যৌথ যে বডি, একটা ন্যাশনাল পার্টির মতো, এই যৌথ পার্টি, তাদের যে নাম্বার ছিল, দ্যাট নাম্বার ওয়াজ অ্যাডিকুয়েট টু কাউন্টার এনি ফরমেশন অফ এনি ল ইন দ্য সেন্ট্রাল অ্যাসেম্বলি সাপোর্টেড বাই দ্য প্রো ব্রিটিশ অর ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভস। কারণ নাম্বারে এদের সংখ্যা বেশি ছিল, আমাদের দেশবন্ধু স্বরাজ্য দলের রিপ্রেজেন্টেটিভ প্লাস ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টেটিভস লেড বাই জিন্না। ভেরি আর্টিকুলেটেড মুভ। এটা তো গান্ধী ভয় পেলেন এবং অনেকগুলো জায়গাতে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে ব্রিটিশ জনগণের ক্ষতি করবে এমন লগুলো সাকসেসফুলি দিয়ে কুড অপোজ। জিন্না এবং দেশবন্ধুর চেষ্টা অনেক ক্ষেত্রে ভালো সাফল্য পেয়েছিল। এইখানে গান্ধী ভয় পেলেন। ভারতের দুর্ভাগ্য, আস্তে আস্তে দেশবন্ধু শরীর খারাপ হলো এবং সেই সুযোগটা গান্ধী গ্রহণ করলেন। কারণ দেশবন্ধু শরীর খারাপের জন্য দিল্লিতে যেতে পারতেন না। দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলিতে লিডার করা হয়েছিল মতিলাল নেহরুকে। এইটা দেশবন্ধুর জীবনের একটা মস্ত বড় ভুল বা ট্র্যাজেডি, বা এটা ভবিতব্য। এই
এই এই যে এই যে মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু ছিল সেই ব্যক্তি যে অনলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার হু সাপোর্টেড খিলাফত মুভমেন্ট। নো আদার ইনফ্লুয়েন্সিয়াল লিডার সাপোর্টেড খিলাফত মুভমেন্ট। এই লোকটা একদম সাপ হয়ে ঢুকেছিল স্বরাজ্য দলের মধ্যে, এবং স্বরাজ্য দলের এই যে কেন্দ্রের এই নেতা মতিলাল নেহেরুর গান্ধীর সঙ্গে একটা গোপন চুক্তিতে এলেন। এদিকে দেশবন্ধু অসুস্থ, আর ওদিকে সুভাষচন্দ্র তখন মান্দালয় জেলে তো বন্দি বলি, এই সুযোগটা গ্রহণ করলেন। সুভাষচন্দ্র মান্দালয় জেলে বন্দি, দেশবন্ধু অসুস্থ, আর এদিকে মতিলাল নেহেরু চিট করলেন দেশবন্ধুকে, চিট করলেন, এবং হি কেম টু আন্ডারস্ট্যান্ডিং উইথ গান্ধী। কি হলো, মতিলাল নেহেরুর জুহুর যে বাগান বাড়িতে গান্ধীকে উনি আমন্ত্রণ করলেন সামারে। সেই সামারেই আন্ডারস্ট্যান্ডিং হলো। সেখানে আন্ডারস্ট্যান্ডিং হলো এটা, এই জিনিসটা একদম পরিষ্কার ডিসক্লোজ করেছেন স্ট্যানলি উলপার্ট তার জিন্নাহ অফ পাকিস্তান এই বইয়ের পেজ নাম্বার 84-এ। 84-এ উনি একদম গান্ধীর কাছ থেকে একটা কনফিডেন্সিয়াল লেটার টু মতিলাল নেহেরুর উল্লেখ করেছেন। এখানে কিভাবে আস্তে আস্তে মতিলাল নেহেরু উনি লোভ দেখাচ্ছেন যে ইউ লিভ দিস স্বরাজ্য পার্টি অ্যান্ড কাম টু মি। আমি কীরকম, আমি আস্তে আস্তে, এবং এখানে পরিষ্কার লিখেছেন দ্য গেস্ট হাউস অফ ফ্যামিলি বিচ হাউস ইন বোম্বেজ জুহু ডিউরিং অগাস্টে গান্ধী যে কিছুদিন ছিলেন মতিলাল নেহেরুর বাসায়, সেই সব বাড়িতে, এই গেস্ট হাউস, এই বাগান বাড়িতে, এবং জুনিয়র নেহেরুও সেখানে গিয়েছিলেন। জুনিয়র নেহেরু যদিও তার লেখাতে লিখেছেন যে এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই তথ্য দিয়েছেন এই লেখক স্ট্যানলি উলপার্ট। মানে এইখানেই একদম বোঝাপড়া হয়েছিল যে মতিলাল নেহেরু আস্তে আস্তে স্বরাজ্য দল থেকে সরে যাবেন, এবং শর্ত হচ্ছে গান্ধী বললেন যে আমি তো নেতা হতে চাই না, আমি সিংহাসনে বসতে চাই না, তোমরাই কংগ্রেস দলটাকে একে একে দখল করে স্টেপ বাই স্টেপ তুমি যেখানে যেখানে তোমাদের প্রভাব আছে সেই স্টেটগুলোকে তোমার হাতে তুলে দেবো, আস্তে আস্তে পুরো কংগ্রেসটাকে তোমাদের বাপ বেটাতে তুলে দেবো। এই ছিল আন্ডারস্ট্যান্ডিং একদম। স্ট্যানলি উলপার্ট এই জায়গাটা একদম, এখানে কনফিডেন্সিয়াল লেটারের উল্লেখ আছে, এখানে জুহু বিচে গান্ধীর অবস্থান, সেখানে সিনিয়র এবং জুনিয়র নেহেরুর অবস্থান, এই সব কিছু এখানে একদম, এবং গান্ধীর সঙ্গে দেশবন্ধুর যে মতের অনৈক্য, এটা তো সুভাষচন্দ্র বলেছেন, মহাকাল পর্যায়ে তিনি তো ক্লিয়ার বলেছেন, এবং দেশবন্ধুর অকাল মৃত্যুতে সব থেকে লাভবান হয়েছিলেন মোহনদাস গান্ধী, এবং মতিলাল নেহেরু হি বিট্রেড দেশবন্ধু। স্বরাজ্য পার্টি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, আর তখন তো সুভাষচন্দ্র মান্দালয় জেলে, সুবিধে হলো এই নোংরামিগুলো করার। তারপরের অংশ আমি দেখাচ্ছি কিভাবে কোন পরিস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের জন্ম হয়েছিল, এবং আবার ফরওয়ার্ড ব্লককে কীভাবে ধ্বংস করা হয়েছিল, এই জায়গাটায় আসবো। একটু কতক্ষণ হলো, আমি বেশিক্ষণ কথা বলবো না আজকে, মনে হলো 15 মিনিট হলো বোধ হয়, 15-20 মিনিট। আমি এবার দেখুন 1938 সুভাষচন্দ্র অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রথম প্ল্যানিং কমিশন তার হাতেই। 1939-এ বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে, সুভাষচন্দ্র সেটা আগে থেকেই 6 মাস আগেই বলে দিয়েছিলেন বিশ্বযুদ্ধ আসন্ন। 39-এর এই প্রেক্ষাপটে উনি বুঝলেন যে কংগ্রেসের অ্যাট দি হেলম অফ দি অ্যাফেয়ার্স তার থাকা উচিত, এবং তার অনুগামীরাও দাবি করল যে এই জাতির সংকটে, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, এই ক্রাইসিসের সময় তারই নেতৃত্ব দেওয়া উচিত, তারই নেতৃত্বের জন্য দেশ
দেশ চায়, ভারতের সমস্ত বুদ্ধিজীবী জাতীয়তাবাদীরা চাইল তাকে কংগ্রেস প্রেসিডেন্ট করতে আবার। তিনি রাজি হলেন। গান্ধী এবং তার ব্রিগেড অপোজ করলেন। কন্টেস্ট মানে ইলেকশনটা অপরিহার্য হয়ে গেল। কংগ্রেসের হিস্ট্রিতে এই প্রথম প্রেসিডেন্টের পোস্টের জন্য ইলেকশন, এই ইলেকশনে সুভাষচন্দ্র জিতলেন। তারপরে কি দেখলাম আমরা? গান্ধী টার্নড হিজ নন কোঅপারেশন মুভমেন্ট নট এগেনস্ট দ্য ব্রিটিশ বাট এগেনস্ট হিজ ওন ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট। তিনি বাধ্য হলেন রিজাইন করতে, কিন্তু কাজ করতে পারছিলেন না। তারপর হি ওয়াজ অলসো শো কজড রাস্ট্রিকেটেড ফ্রম দ্য কংগ্রেস। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। এই ফরওয়ার্ড ব্লকই ছিল ভারতবর্ষের মাস মুভমেন্টের, কংগ্রেস কোনো মুভমেন্ট সেই অর্থে করেনি, মাস মুভমেন্টের। ইভিন 1942-তে যে সকল আগস্ট মুভমেন্টের কল দিয়েছিল গান্ধীজি, এটা ছিল চিটিংবাজি টু দ্য নেশন। উনি কোনো প্রোগ্রাম দেননি, কোনো রকম প্ল্যানিং করেননি এবং কোনো চেন অফ কমেন্টস দিয়ে যাননি। আমি বলেছি, আগে উচ্চারণ করেছি, এটা ছিল জাস্ট এ কল, নিজের কালো মুখ এবং কংগ্রেসের কালো মুখটা সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আলোচনা করেছি। এবং আনপ্রিপেয়ার্ড নেশন তার কলে নামলো এবং মেজরিটি অফ দ্য ইয়ুথ, যারা জাতীয়তাবাদী সংগ্রামী, দে ওয়ার পুট বিহাইন্ড দ্য বার্স। এটা তো গান্ধী চেয়েছিলেন। হি চিটেড দ্য নেশন। এবার আসছি আমি, তারপর সেকেন্ড গ্রেট ওয়ার, তারপর আইএনএ ইন দ্য ফ্রন্টিয়ার, তারপর আইএনএ ট্রায়াল ইন দ্য রেড ফোর্ট। এইসব প্রেক্ষাপটে ফরওয়ার্ড ব্লকের অ্যাক্টিভিটি অনেক বেশি পজিটিভ, অ্যাগ্রেসিভ, পজিটিভ এবং ডেফিনিটিভ। এবার আফটার পার্টিশন ভারতবর্ষে তখনও বিভিন্ন প্রান্তে ফরওয়ার্ড ব্লকের একটা স্ট্রেংথ আছে। মনে রাখবেন, এই পার্টিশনকে ফরওয়ার্ড ব্লকও চায়নি, সোশ্যালিস্ট পার্টিও চায়নি। সোশ্যালিস্ট গ্রুপ আরএসপি যেমন বেঙ্গলে, ফরওয়ার্ড ব্লক চায়নি। বেঙ্গলে একটা স্ট্রেংথ ফরওয়ার্ড ব্লকের ছিল। মনে রাখবেন, এই ফরওয়ার্ড ব্লককে এই যে পশ্চিমবাংলার প্রথম যে মুখ্যমন্ত্রী, তার নাম প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষ অ্যাকাডেমিক্যালি মাচ সুপিরিয়র দেন, তার পাণ্ডিত্য, তার কংগ্রেসে তার স্যাক্রিফাইস, তার মুভমেন্টসে, হ্যাঁ গান্ধীবাদী, বাট তার মুভমেন্টসে স্যাক্রিফাইস, গান্ধীবাদী এবং সৎ লোক, অনেস্ট লোক। ইনি হয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী উনি থাকতে পারলেন না, নেহেরুর নির্দেশে তাকে রিজাইন করতে হয়। তার কারণ তার অপরাধ, তিনি বড়বাজার মারোয়ারিদের নির্দেশে পশ্চিম বাংলার ইকোনমিকে চালাতে চাননি। হি ওয়াজ কম্পেলড টু রিজাইন। কাকে নিয়ে এসেছিল? নিয়ে এসেছিল বিধান রায়কে। বিধান রায় কার পছন্দের লোক? ব্রিটিশের পছন্দের লোক। বিধান রায়, হ্যাঁ, বড় ডাক্তার, তার পলিটিক্সের এমন কিছু কন্ট্রিবিউশন নেই। তিনি একসময় দেশবন্ধুর অনুচর ছিলেন, কিন্তু পরবর্তীকালে সুভাষচন্দ্র প্রচণ্ডভাবে সুভাষ বিদ্বেষী। সুভাষচন্দ্রের গরিমাকে তিনি সহ্য করতে পারতেন না, প্রচণ্ড সুভাষ বিদ্বেষী। পরবর্তীকালে হয়েছে নেহেরুর ভক্ত, নেহেরু প্রেমী। এবং এই লোকটা ছিল ব্রিটিশের অনুগত। কারণ ব্রিটিশ, দেখবেন আপনি 1912 ভলিউম অফ দ্য ট্রান্সফার অফ পাওয়ার ভলিউমসে দেখবেন, এই লোকটাকে ব্রিটিশের চেয়েছিল ইউপির গভর্নর হিসেবে। তার নামটা লিস্টে আছে এবং লিস্ট তৈরি করেছিল এখন ব্রিটিশ গভর্নমেন্টের তৈরি করা লিস্ট অফ গভর্নরস আফটার ট্রান্সফার অফ পাওয়ার। কোন প্রভিন্স থেকে প্রেসিডেন্ট হবে, গভর্নর হবে, এটা ব্রিটিশই ঠিক করেছিল। বিশি রায় his name was in the position of governor of UP, পছন্দের, কিন্তু সেখানে যাননি, উনি এখানেই ছিলেন। অ্যান্ড হি ওয়াজ মেড, এবং রাজনীতিতে তার প্রথম কাজটাই ছিল একদম কমিউনিস্টদের প্রপ আপ করা। অ্যাট দি ইনস্ট্রাকশন অফ নেহেরু পশ্চিম বাংলায় কমিউনিস্টদের তোল্লা দেওয়া, এটা ছিল বিশি রায়ের কাজ। এবং সুভাষচন্দ্রের অনুগামীদের হেকেল করা, ফরওয়ার্ড ব্লককে আস্তে আস্তে এক্সটিংক্ট করে দেওয়া এই চাপের কাছে। একদিকে কমিউনিস্ট পার্টিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ফান্ডিং, এদিকে বিধান রায়ের কাজকর্ম অ্যাট দি ইনস্ট্রাকশন অফ নেহেরু,
ফরওয়ার্ড ব্লক আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। ফরওয়ার্ড ব্লকের মধ্যেও কমিউনিস্টরা প্রবেশ করলো, এদের ইনফিল্ট্রেটেড। ঠিক তেমনি পশ্চিমবাংলায় কয়েকটা পার্টিকে যারা একদম মাটির কাছাকাছি ছিল, যেমন ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এই পার্টিগুলো আস্তে 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 দুর্বল হতে শুরু করলো। আস্তে আস্তে বড় হলো কমিউনিস্ট পার্টি, দেন সিপিএম। সিপিএমের এই বুস্টিংটা হয়েছিল কংগ্রেসের সাহায্যে। কংগ্রেসের বুস্টিংয়েই কমিউনিস্টের এত প্রতিপত্তি হয়েছিল। আমি ছোট করে বললাম ফরওয়ার্ড ব্লকের রাইজটা কীভাবে হয়েছিল, একটা ন্যাশনালিস্ট মুভমেন্টের প্রেক্ষাপটে। আবার চক্রান্তের মধ্যে ফরওয়ার্ড ব্লক আস্তে আস্তে হারিয়ে গেল। আরএসপি হারিয়ে গেল, ফরওয়ার্ড ব্লক হারিয়ে গেল, সিপিএম রাইজ করলো। এটাই তো চেয়েছিল কংগ্রেস, চেয়েছিল, এবং এনিমিজ অব ইন্ডিয়া, এনিমিজ অব বেঙ্গল এটাই চেয়েছিল, যে কমিউনিজমের পয়জনটাকে যদি বেঙ্গলে ঢোকানো যায় তাহলে জাতীয়তাবাদী চিন্তা, বাঙালির যে বাঙালিত্বের চিন্তা, এটা চলে যাবে। বাঙালি আর প্রোডাক্টিভ থাকবে না, বাঙালি ক্রিয়েটিভ থাকবে না, তার যে নিজস্বতাটা হারিয়ে যাবে। কমিউনিজমের পয়জনটা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ জুম্পা, এ নিয়ে কথা বলেছি, আবার বলবো। আমি নিজেদের প্রোডাক্ট বলে চালিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, সিপিএম বলে প্রচার করে ওরা আপ্রাণ চেষ্টা করছেন। এটা গিয়ে সিপিএম। আচ্ছা, এই যে জিনিসটা এইভাবে হয় না। মানুষ মোটামুটি ইতিহাসটা বুঝে গেছে। ফরওয়ার্ড ব্লক ধ্বংস হয়ে গেল এইভাবে। এবার দেখুন সিপিএম রাইজ করলো। সিপিএম যে পশ্চিমবাংলায় এই যে রাইজ করে গেল, আমি বহু আগে বলেছি, এটা সিপিএমের রাইজের পেছনে আছে আমেরিকা, চায়না এবং পাকিস্তান, এবং কংগ্রেসের ব্যাকিং। এবং পশ্চিমবাংলায় যে একটা রাজ্যে 34 ইয়ার্স একটা পার্টি ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি রুল করে গেল, এটা কংগ্রেসের সাপোর্টের জন্য। কংগ্রেসের মূল যেটা গান্ধী নেহরুর বংশের, যে আমরা সারা ভারতবর্ষকে চুরি করে খাই, তোমরা এইদিকে কিছু তাকিও না, হ্যাঁ চিৎকার করো, কিন্তু স্পেসিফিক কোনো রকম আমাদের ড্যামেজ করো না। আর তোমরা করে খাও পশ্চিমবাংলায়, বাঙালিকে শেষ করে দাও, বাংলাকে ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট বানিয়ে দাও, শিক্ষাক্ষেত্রে পলিটিশিয়ানদের ঢুকিয়ে দিয়ে পলিটিসাইজ করে দাও, শিক্ষাক্ষেত্রকে প্রয়োজন করো, ইন্ডাস্ট্রিগুলোকে কোলাপস করে দাও, খতম করে দাও, বাঙালির বাঙালিত্বকে শেষ করে দাও, ক্রিয়েটিভ জিনিসটাকে শেষ করে দাও। তাই করেছে। এতে কংগ্রেসের লাভ হয়েছে, কারণ দিল্লিতে ওখানে দীর্ঘকাল একটা ডাইনেস্টি কংগ্রেসের প্ল্যাটফর্ম নিয়ে দেশকে রুল করেছে, চুরি করে গেছে। এদিকে সিপিএম পশ্চিমবঙ্গকে ঝাঁঝরা করে দিয়ে গেছে। তারপরে যখন দেখলো এই এনিমিজ অফ বেঙ্গল, ভারত, যে আস্তে আস্তে সিপিএম বিকামিং আনপপুলার, তখন আর একটা পার্টিকে দরকার, সেটা হচ্ছে টিএমসিপিএম। টিএমসিপিএম ওর যখন রাইজ করছে, টিএমসিপি বা আমি টিএমসিপিএম বলি, কারণ মেকানিজমটা তো একই। বাঙালিকে শেষ করো, বাঙালিত্বকে শেষ করো, অল ক্রিয়েটিভ জিনিসকে শেষ করে দাও। এরও পেছনে হিউজ ফান্ডিং আছে বাইরে থেকে, প্যান ইসলাম থেকেও ফান্ডিং আছে। আমি যখন 1911-তে যখন 2011 যখন ক্ষমতায় এসছে টিএমসিপি, তার আগের কয়েক বছর এই সিঙ্গুর আন্দোলন, ওদিকে নন্দীগ্রাম আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন আন্দোলনের, এইগুলো একটা সময় এটা অনুভব করেছি, এবং কিছু খবরও পেয়েছে। হিউজ ফান্ডিং ইজ কামিং টু টিএমসিপিএম ফান্ডস। ফ্রম হোয়ার অ্যান্ড হোয়াই দে আর ফান্ডিং এমন একটা পার্টিকে তুলতে হবে যারা বেঙ্গলকে রুল করবে, ওয়েস্ট বেঙ্গলকে, বাট ডিস্ট্রয়িং বাঙালির যে ক্রিয়েটিভিটি, বাঙালির যে সত্তা, বাঙালির যে গৌরব, সব কিছুকে ধ্বংস করে দেবে একদম। উইথ দ্যাট এম দে হ্যাভ ডান ইট অ্যান্ড দে আর সাকসেসফুল। আমি কয়েকটা কথা দেখি একটু, আমি কয়েকটা প্রশ্ন এসছে কয়েকটা, আমি আশা করি আমি বলতে পেরেছি, প্রথমে বোধহয় বলতে পেরেছি আমি কীভাবে ভারতের প্রথম সোশিও পলিটিক্যাল বডি ইন অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড and how they are killed and why all their members
migrated to join Congress, and how Congress became a place of agents of the British, how Muslim League was formed as a British pro-British party by the British. তারপর দেখেছি দেশবন্ধুর সজদল তৈরির ইতিহাসটা কীভাবে সেটা ধ্বংস হলো at the conspiracy of মতিলাল নেহরু অ্যান্ড মোহনদাস, যখন ট্র্যাজেডি সুভাষচন্দ্র মান্দালয় জেলে বন্দী, দেশবন্ধুর অকাল মৃত্যু, তারপর ফরওয়ার্ড ব্লকের রাইজ এবং কীভাবে আফটার পার্টিশন তার ফল করলো আন্ডার দি প্রেশার অফ অন ওয়ান সাইড কমিউনিজম, কমিউনিস্ট পয়জন, আর এতে কংগ্রেসের চাপ, ফরওয়ার্ড ব্লকের মধ্যে কীভাবে কমিউনিজমের ইনফিল্ট্রেশন ঘটলো, টিএমসিপি কীভাবে সিপিএম রাইজ করলো, এবং কমিউনিজম কীভাবে কমিউনিস্টরা একসময় নেহেরু এবং ইন্দিরা ভারতবর্ষের সমস্ত ইতিহাসের বইগুলো লেখার দায়িত্ব দিয়েছিল কমিউনিস্ট হিস্টোরিয়ানদের, কমিউনিস্ট মার্কুজ হিস্টোরিয়ানসদের লেখা বইগুলোই এখন ভারতবর্ষের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাদের ন্যারেটিভটাই ভারতবর্ষে আর আর.সি. মজুমদার, যৌনা সরকারের বই পড়ানো হয় না। এই জিনিসটা সাকসেসফুলি করেছে এখানে আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য মার্কুজ কমিউনিস্টস অ্যান্ড দ্য গান্ধী নেহরু ডাইনাস্টি। কারণ অল আর অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ন্যাশনাল, এরা কেউই জাতীয়তাবাদী নয়। এরা চায় ভারতবর্ষের যে ঐতিহ্য, গরিমা, হেরিটেজ, যে তার সভ্যতার যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিটা আছে, যে জ্ঞান বিজ্ঞানের যে হিউজ প্রপার্টি আছে, এটাকে ভুলিয়ে দাও। শুধু বলে যাও যে ভারতবর্ষকে স্বাধীন জ্ঞান দিয়েছে কারা? এরিয়ানসরা এসে। এদের বলো মুসলিমরা এসে দেশকে সভ্য করেছে 1000 বছর ধরে, ব্রিটিশাররা এসে 190 ভারতবর্ষকে সভ্য করে গেছে। এই জ্ঞানগুলো দিয়ে যাও, যেন ভারতবর্ষে নিজস্ব কিছু নেই। এই মিথ্যা কথাগুলো গান্ধী নেহরুরাও বলতো, আর এই কমিউনিস্ট হিস্টোরিয়ানসটাও এইটাই বোঝাতে চেষ্টা করে। এইখানে এরা অনেকটা সার্থক। ভারতবর্ষের ইতিহাসকে কারেক্ট করে নতুন করে প্রেজেন্ট করা আবার সময়ের অপেক্ষা। কিন্তু এই জিনিসটা সিপিএমও করেছে, টিএমসিপিও করছে। বাঙালিকে বাঙালিত্ব থেকে সরিয়ে দেওয়া, তার ঐতিহ্য ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, তার যে ক্রিয়েটিভ যে অ্যাপটিচিউডসগুলো সেগুলো ধ্বংস করা। এইখানটা কি কংগ্রেস, কি সিপিএম, কি টিএমসিপি এবং অ্যান্টি ন্যাশনাল পাওয়ার্সগুলো, এইখানে তাদের কোলাবোরেশন। আমি একটা জিনিস বলেছিলাম, একটা কথা মনে রাখবেন, যে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আজকের ভারতবর্ষের বাংলার অনেক শত্রু, হ্যাঁ, দে আর, আবার তাদের নিজেদের স্বার্থের দ্বন্দ্ব আছে। কিন্তু সোফার অ্যাজ এই বাংলাকে ধ্বংস করো, ভারতকে ধ্বংস করো, এইখানটাতে কমন এজেন্ডা, এটা ধ্বংস হয়ে গেলে ওরা ভাগ বাটোয়ারা করে খাবে। একটা উদাহরণ আমি বহুবার দিয়েছি, জঙ্গলের একটা বড় বাইসন বা বড় একটা গরু চড়ে বেড়াচ্ছে, সে কারো শত্রু নয়, খুব বিনাইন, কাউকে ক্ষতি করে না, কাউকে খুন করে না, সে ঘাস খেয়ে খেয়ে বড় হয়েছে, চড়ে বেড়ায়। কয়েকটা সিংহের নজর পড়ল, কয়েকটা সিংহ বা কয়েকটা হায়না, কতগুলো বাঘের নজর পড়লো, কুমিরের নজর পড়লো যে এটাকে খাওয়া যেতে পারে। কিন্তু একটা বাঘের পক্ষে, একটা সিংহের পক্ষে, একটা হায়নার পক্ষে এত বড় বাইসনকে পরাজিত করা সম্ভব নয়। অনেকগুলো ক্যানাইন মিলে আক্রমণ করে। এই প্রত্যেক ক্যানাইনের কিন্তু নিজস্ব একটা স্বার্থ আছে, তবু জানে যে আমরা একা যুদ্ধ করতে পারবো না, ওর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করে এবং এটা মেরে ফেলে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে। আবার এই মাংসের ভাগাভাগি নিয়ে মারামারি করে, কিন্তু এই ভাগাভাগির প্রশ্নটা পরে, আগে তো বাইসনটাকে মারতে হবে। এই মারা পর্যন্ত ওদের কমন এজেন্ডা। মারা হয়ে গেলে এই মাংস নিয়ে ভাগ বাটোয়ারা তখন করা যাবে, তখন ভাগ পাওয়া যাবে, কি বেশি ভাগ পাবো, তখন মারামারি। কিন্তু মারার আগে তো আমাদের কমন এজেন্ডায় থাকতে হবে। অশোক, আমি আর পরে আরেকদিন একটা অ্যাপিল করব, আজকে কিছুটা বললাম। আমি গৌতম বাউর, হ্যাঁ দেখি, আমি এখানে এবার স্ক্রিন থেকে দেখি, আমি যতীন্দ্রমোহন সেন বিষয়টা খেয়াল রাখবেন। অভিজিৎ ভট্টাচার্য নমস্কার, দেবাশিস সিনহা, বিধানচন্দ্র রায় টু বেঞ্জামিন চার্লস, ইয়েস ইজ বেঞ্জামিন চার্লস রায়, বিসি রয়, আমি দেখিয়ে দিয়েছি তো, ডকুমেন্টটা দেখিয়ে দিয়েছি। স্যার, আমার
দৃঢ় কনভিকশন there was some foul play in Rabindranath Tagore's operation. I should not say without solid proof, কিন্তু আমার বিশ্বাস কবিগুরুকে না সরালে ভারত ভাগ করা সম্ভব হতো না। আমি এত কিছু কথা বলতে পারি, একটা জিনিস বলতে পারি আমি, ওই সময় কিন্তু এই বিধান রায় বলো আর এই গ্রুপটা দে আর নট হ্যাপি উইথ কবিগুরু। পলিটিক্যাল প্লেনে তখন কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের, যদিও কবিগুরুর এই অপারেশনের সময় সুভাষচন্দ্র বিদেশে চলে গেছেন, জানুয়ারি 41-এই চলে গেছেন এবং কয়েক মাস পরেই কবিগুরুর অপারেশন এবং মৃত্যু। কিন্তু কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের এই যে একটা খুব গোপন একটা সম্পর্ক, এটা বিধানচন্দ্র রায় এবং তার অনুগামীদের, গান্ধীজিদের কারোরই পছন্দ হয়নি, এইটুকু বলতে পারি। খুব আপত্তি ছিল। কবিগুরু কেন সুভাষচন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখবেন, এটা নিয়ে বিধান রায়দের খুব আপত্তি ছিল। কেন কবিগুরু সুভাষচন্দ্রের সম্পর্ক রাখবেন, এটা নিয়ে বেঞ্জামিন চার্লস রায়দের খুব আপত্তি ছিল। বাংলা ভাষা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, ব্যাপারে কিছু বলুন। বিরোধী দলগুলি খুব প্রোপাগান্ডা শুরু করেছে। হ্যাঁ, করবে তো শুভম, করবে এরা, কারণ এরাই তো সব থেকে বাঙালি বিদ্বেষী। এগুলা মনে রাখবেন। একটা কথা বলি, হ্যাঁ, একটা কথা আছে না, বেশ্যাকেই রাস্তায় নেমে সব থেকে চিৎকার করতে হয়, আমি সতী, আমি সতী, আমি সতী, আমি সতী। হ্যাঁ, একটা সময় যখন 92-42 মুভমেন্টের সময় যখন নেহরুরা চিৎকার করছে সুভাষ বোস দেশদ্রোহী, ট্রেটার ট্রেটার ট্রেটার, তখন জয়প্রকাশ নারায়ণ একটা কথা বলেছিলেন, যারা নিজেরা ট্রেটার তারা বেশি লোককে অন্য লোককে ট্রেটার বলে। তারা সুভাষচন্দ্রকে জেনেও যখন এ কথাটা বলছে, যারা নিজেরা ট্রেটার তারা বেশি ট্রেটার কথাটা উচ্চারণ করে। জয়প্রকাশ নারায়ণের কথা। এটা একটা তার হাইড আউটস থেকে একটা লিফলেট বের করেছিলেন, দোজ হু আর দেমসেলফ ট্রেটার্স কলিং আদার ট্রেটার্স, কলিং সুভাষচন্দ্র ট্রেটার। যারা নিজেরা বেশ্যা লম্পট, তারা এই রাস্তায় সব থেকে নেমে চিৎকার করে, আমি সতী, আমি সতী। যারা অনেস্ট তাদের মাইক নিয়ে বলার দরকার নেই, আমি অনেস্ট। যারা বাংলা ভাষা সত্যিকারের প্রেমিক, তাদের এই নোংরামি করার প্রয়োজন নেই, এত মাইকবাজি করার দরকার নেই, তাদের কাজেই প্রণীত হয়। যারা একটা স্কুলে বাংলা টিচার ছিল না, সেখানে তুমি উর্দু টিচার পাঠিয়েছিলে, পশ্চিমবঙ্গ সরকার দিদিমণির উদ্দেশ্যে বলছি, তখন পুলিশ দিয়ে সেই ছাত্রদের তুমি গুলি করে মেরেছিলে। বাংলা ভাষার টিচার না পাঠিয়ে উর্দু ভাষার টিচার পাঠিয়েছিলে। তুমি হলে ভারত বাংলা ভাষা প্রেমিকা। জনগণ অত মূর্খ নেই। ইয়েস, প্রোপাগান্ডা অনেকটা ইফেক্টিভ হয়, বাট বাঙালি আস্তে আস্তে জাগছে। দুপার বাংলার বাঙালি বুঝে যাচ্ছে আস্তে আস্তে, শয়তান ওপারে কারা কারা আছে, এপারে কারা কারা আছে, আস্তে আস্তে বুঝছে। খেলা ঘুরবে, খেলা তো ঘুরবেই, সবসময় একই দিকে স্রোত বইবে না, স্রোত পাল্টা স্রোত তো আছেই। হ্যাঁ, শুভরাত্রি। আমি আজকে রাখি, শুভরাত্রি। আমি ইন জেনারেল কটা প্রিন্সিপাল আমি বললাম, এবং আর একটা কথা যেন, হ্যাঁ, টুম্পাকে লিখেছে এখন নেতাজিকে নিয়ে প্রোডাক্ট বলে চালিয়ে রাজনীতি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। নেতাজিকে সিপিএম বলে প্রচার করে, নেতাজিকে ওরা মার্কসিস্ট বলে প্রচার করেছিল এক সময়। দেখা যাক, দেখা যাক না। রাজনীতির শেষ কথা বলার এখনো সময় আসেনি। সব খেলা তো চলবেই, ঠিক আছে, দেখা যাক। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। আমি রাখি আজকে। দুটো পার্টে বললাম, আমি কিছু কথা বললাম আজকে, এটা ভাবছিলাম বলা উচিত আমার। শুভরাত্রি। সুকান্তদা আবার, ঠিক আছে, শুভরাত্রি।